সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটা যৌক্তিক তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে কি না তাও বিবেচনা করার পরামর্শ দেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করবে বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বানও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির এই বিশেষ আয়োজন। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভার উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন, আহতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ টেনে কথা বলেন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা। বিএনপির আগামীর পরিকল্পনা তুলে ধরে নতুন নতুন ইস্যু সামনে আনলে সামনে কি প্রভাব পড়তে পারে তারও ব্যাখ্যা দেন তারেক রহমান। আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ। জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে। এরপর ভিডিও বার্তায় কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই আন্দোলনে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই শহীদদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন বেগম জিয়া। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। ঐক্যবদ্ধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপি চেয়ারপারসন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কারের বিষয়ে বিভিন্ন মাধ্যমে বিএনপির নামে কৌশলে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপির কোনো আপোষ নেই। অন্যান্য দলের রাজনীতিকরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের বাবাদের ফিরত পাবো না, আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? এই আর্তনাদ বাবা হারামের। আওয়ামী শাসনামলে গুম করা হয় তার বাবাকে। 1 যুগ ধরে প্রতিদিন অপেক্ষার প্রহর গুনছে পরিবারটি। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। জুলাই আগস্ট অভ্যুত্থানে গুম, বিচার বহির্ভূত হত্যা ও আন্দোলনে নিহতদের স্মরণে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এ সময় গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার এবং অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার রাজনীতিকরা বলেন, যে কোনো আধিপত্য রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন তারা। জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন মঙ্গল করা যাবে না। তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গাতে ঐক্যের মধ্যে পৌঁছবো। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। দলের মহাসচিব বলেন, বিএনপিকে অহেতুক দোষারোপ করে জাতীয় ঐক্য সম্ভব নয়। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। স্বাধীনতার সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন। আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন। জুলাই আগস্ট সহ 16 বছরে নির্যাতিতদের দ্রুত পুনর্বাসন করে দেশের মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান নেতারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
প্রহসনের নির্বাচনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি দেন তিনি। জবানবন্দি দেওয়ার বিষয়টি রাষ্ট্রপক্ষ নিশ্চিত করলেও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আসামি পক্ষ। রাতের ভোটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কারিগর KM নুরুল হুদাকে নিয়ে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছিল অনেক দিন ধরেই। জুলাই গণ অভ্যুত্থানের পর এ নিয়ে মামলা করে বিএনপি। 2 দফায় 4 দিন করে মোট 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে নুরুল হুদা স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান। দীর্ঘ 3.5 ঘন্টা ধরে দায় স্বীকার করে জবানবন্দি দেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। তিনি আজকে বিজ্ঞ CMM আদালতের অতিরিক্ত হাকিম জাদুরানোর নিকট তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন। এদিকে নুরুল হুদার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন কিনা সেটি এখনো নিশ্চিত নয় বলে দাবি তার আইনজীবীর। আমরা এখন পর্যন্ত আমরা কোনো পিটিশন পাইনি এবং কোনো ফরওয়ার্ডিং এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। কনফেশনাল স্টেটমেন্টটা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো আদৌ উনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিনা, দিলে সেটার মাত্রা কতটুকু, তো এইটা আমাদেরকে একটু জানতে হবে। বুধবার CMM আদালতে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারের জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। ফারহানা জুথি, DBC নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে কোনো আলোচনা হয়নি, একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর আগে স্থানীয় নয় জাতীয় নির্বাচন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ভোটের তারিখের জন্য কিছুটা ধৈর্য ধরার আহ্বানও জানান CEC। দেশের চলমান অস্থিরতায় বহুল আলোচিত প্রশ্ন, জাতীয় নির্বাচন কবে হবে? এমন পরিস্থিতিতে লন্ডনে গেল 13 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। তারপরেই জনমনে কিছুটা স্বস্তি আসে। ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের কথা শোনা গেলেও কোনো তারিখ বলা হয়নি কোনো পক্ষ থেকে। এর মধ্যে 26শে জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 1-to-1 বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে কিছুই জানতে পারেনি গণমাধ্যম, ফলে নানা দিক থেকে নানা আলোচনার জন্ম হয়। 4 দিন পর মঙ্গলবার নির্বাচন কমিশনের সেই বৈঠক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, প্রধান উপদেষ্টার সাথে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও ভোটের দিনক্ষণ নিয়ে কোনো কথা হয়নি। নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবশ্যই জিজ্ঞেসটা করে গেলে প্রয়োজন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। আর আগে স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়েই সব প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। এ সময় তিনি নির্বাচনের তারিখ নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। এখন পদে পদে তো আমি জানিয়ে চলাফেরা করতে পারবো না। ফারহানা জুথি, DBC নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি NCP। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জুলাই আন্দোলন করেনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বলা হয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন করে জুলাই সনদ আদায় করা হবে। রংপুরের আবু সাইদ, যার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু, তার কবর জিয়ারত করতেই মঙ্গলবার সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বাবুলপুরে যান এনসিপির নেতারা। পরম শ্রদ্ধায় স্মরণ করে তরুণ নেতারা কথা বলেন, আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন গণমাধ্যমে। নতুন সংবিধান প্রণয়ন, সাম্য ও ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন আক্তার হোসেন। যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে করতে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে,
তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। ছেলের সহযোদ্ধাদের কাছে পেয়ে আপ্লুত সাঈদের বাবা মকবুল হোসেন তার সন্তান হত্যার সুষ্ঠু বিচার ও 16 জুলাইকে আবু সাঈদ দিবস ঘোষণার দাবি জানান। দূরত্ব এতে দাবি জানালাম যে তার নামে যেন নাম সমকরণ করা হয়। পরে জুলাই পদযাত্রার মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে এনসিপির নেতাকর্মীরা যান গাইবান্ধায়। পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ পেয়েছে মানুষ। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি। এরপর পদযাত্রা নিয়ে আবারও রংপুরে ফিরে আসেন এনসিপির নেতাকর্মীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। সংস্কারবিহীন নির্বাচনে জামায়াত অংশ নেবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য রাজধানীর পুরানা পল্টনে এক দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে, নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব, যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ টিকবে না, এমন মন্তব্য করেছেন স্টেট ডিফেন্স আমির হোসেন। বিস্তারিত ব্যাখ্যা শুনানিতে তুলে ধরবেন তিনি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অভিযোগ গঠন করার আবেদন করা হয়। পরে 7 জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমাতে দানবীয় চেহারায় আবির্ভূত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বিচারে ছোড়া হয় গুলি, এতে 1400-র মতো মানুষ প্রাণ হারান বলে প্রতিবেদনে তুলে ধরে জাতিসংঘ। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গেল 1 জুন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এ নিয়ে শুনানি হয় সোমবার। এদিনও তা সম্প্রচার করা হয় বিটিভিতে। প্রসিকিউশন টিমের পাশাপাশি ছিলেন ট্রাইব্যুনালের নিয়োগ করা স্টেট ডিফেন্স আমির হোসেন। শুনানিতে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রী থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়, তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো মাই আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। মামলাটি ব্যাপক বিস্তৃত দাবি করে নিজের প্রস্তুতির জন্য সময় আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। তা আংশিক মঞ্জুর করে 7 জুলাই পরবর্তী শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি, পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ টিকবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় না। এই 5টি অভিযোগ তার বিরুদ্ধে লাই করবে না, কিন্তু আমি একটা কথা বলেছি যে এর বিস্তারিত ব্যাখ্যা আজকে দিতে পারবো না। তবে অভিযোগ গঠনের এই পর্যায়ে এ নিয়ে কোনো আবেদন বা শুনানি করতে রাজি হননি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট, সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজবাড়ী জেলায়।
সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রাজবাড়িতে আছে এবং রাজবাড়ির যত সংকট সম্ভাবনা আছে এসব নিয়ে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। এবং এই মুহূর্তে রাজবাড়ির যিনি ডিসি আছেন, আমি একটু তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে এই রাজবাড়ি জেলার সংকট সম্ভাবনা নিয়ে নানান প্রশ্ন তাকে করবো এবং উত্তরটা আশা করি তার কাছ থেকে আমি পাবো। আমি একটু জানতে চাই যে রাজবাড়ির অনেকের অভিযোগ যে অভ্যন্তরীণ যে রাস্তাঘাট আছে সেগুলো খুব একটা ভালো না, তো আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা এই বিষয়ে? মূলত রাজবাড়ির পৌরসভার মধ্যে যে রাস্তাগুলো, আপনি সঠিক বলেছেন, এখানে রাস্তাগুলোর অবস্থা খুব একটা ভালো না। তার মধ্যে বড় তিনটি যে রাস্তা নিয়ে কথা বলা হচ্ছে, এটি একটি হচ্ছে হাসপাতালের সামনে একটি রাস্তা, বিনোদপুরের একটি রাস্তা, আর হচ্ছে যে লোকো শেডের সামনে একটি রাস্তা। এই তিনটি রাস্তার অবস্থা বেশ খারাপ। এর জন্য ইতিমধ্যে কিন্তু আমরা স্থানীয় সরকার বিভাগের সাথে কথা বলেছি এবং এই প্রতিটি রাস্তার জন্য যে পরিমাণ আপনার খরচ লাগবে বা প্রাক্কলন যেটা, সেটি হচ্ছে 8 থেকে 10 কোটি টাকার ব্যয় এবং সেটি স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্প থেকে হবে। এই জন্য তাদের বেশ কিছু প্রসিডিউর এগিয়ে গেছে, আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। রাস্তাঘাটের পাশাপাশি এখানকার রেল স্টেশনটা বেশ পুরনো, মানে পুরনো হলেও আসলে উন্নয়ন হয়নি, আধুনিকায়ন হয়নি। এই বিষয়ে কি কোনো উদ্যোগ রয়েছে আপনাদের? বিগত আমলেই এখানকার একজন জনপ্রতিনিধি, যিনি রেলওয়ের মন্ত্রী হিসেবে ছিলেন কর্মরত, তার সময়ে এই রেল স্টেশনটি আধুনিকায়নের জন্য কিন্তু একটি প্রকল্প করা হয়েছিল। যেহেতু সব কিছু দেশের সামগ্রিক যে প্রেক্ষাপটটা চেঞ্জ, তার প্রেক্ষিতে যে প্রকল্পটি আসলে এখন মুখ থুবড়ে পড়ে গেছে। নদী ভাঙনের ফলে ফেরিঘাটগুলোর 4টা ফেরিঘাট, মানে কয়েকটি ফেরিঘাট বন্ধ হয়ে গিয়েছে, এখন কয়েকটি সচল রয়েছে। আধুনিকায়ন নেই, রাস্তা খুব একটা ভালো না। আপনাদের নজরে আছে কি বিষয়টি? বিষয়টি আমাদের নজরে আছে। এই ফেরি ম্যানেজমেন্টে যে জায়গাটি, এটা নিয়ে কাজ করে মূলত আপনি জানেন যে ফেরি ব্যবস্থাপনার সাথে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নদী ভাঙ্গনে যে ব্যাপারটা কিছু অংশে পানি উন্নয়ন বোর্ড কাজ করে, আর রাস্তার যে অংশ সেটি কিন্তু কাজ করে রোডস অ্যান্ড হাইওয়ে। তো যে চাপের কথা বলছেন, আসলে আমি আসার পর দুটো ঈদ আমরা কাভার করেছি এবং আলহামদুলিল্লাহ এই অবকাঠামোর মধ্যে কিন্তু খুব সুন্দর এবং নির্বিঘ্নে কিন্তু মানুষ ফেরি পারাপার এবং তাদের যে বাড়িঘর সেটা যেতে পেরেছে। নদী ভাঙ্গনের ব্যাপারটা রিসেন্টলি এই বর্ষায় কয়েকটি সাইডে ওখানে ভাঙ্গন হয়েছে, সেটা নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ। আমি একটা খুব চমৎকার পার্ক দেখলাম, মানে একদম নদীর ধারে, পদ্মার পাড়ে, একটু বলবেন সংক্ষেপে? রাজবাড়ী জেলা শহরে আসলে জনগণের বিনোদনের জন্য খুব বেশি জায়গা নেই, তো এর একটি অন্যতম আকর্ষণ কেন্দ্র হতে পারে যে পদ্মার তীরবর্তী যে বাঁধের জায়গাটি, এটি নিয়ে আমরা জেলা প্রশাসন ইতিমধ্যে কাজ শুরু করেছি। এখানে এই জায়গাটির নাম একটু আকর্ষণীয়ভাবে করার জন্য আমরা ইতিমধ্যে এটি নামকরণ করেছি পদ্মা পুলক, এবং এখানে আমরা জনগণ যেন গিয়ে একটু বসতে পারে তার জন্য বেশ কিছু বেঞ্চ দিয়েছি। আমরা এখানে রাজবাড়িকে ব্র্যান্ডিং করার জন্য আই লাভ রাজবাড়ি একটি স্থাপনা করেছি এবং এখানে একটি গোলঘর করেছি, আর জনগণ ওখানে গিয়ে তাদের যে ওয়াশরুম ফ্যাসিলিটিস পাওয়ার জন্য একটি ওয়াশ ব্লকের কাজ চলমান, ওখানে যাওয়ার যে জায়গাটি সেটিও আমরা পাকা করে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে সময় দেওয়ার জন্য। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রাজবাড়িতে ছিল এবং এই এলাকার মানুষের সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেছে। আগামীকাল ডিবিসি এক্সপ্রেস কথা বলবে মাগুরা জেলার বাসিন্দাদের নিয়ে, অর্থাৎ সেখানকার সংকট সম্ভাবনা নিয়ে। আর জেলা প্রশাসক এই মুহূর্তে ছিল রাজবাড়ি, তার সঙ্গে আমি কথা বললাম। সঙ্গেই থাকবেন ডিবিসি এক্সপ্রেসের। এএফসি নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইয়াঙ্গুনে বাংলাদেশের বড় পরীক্ষা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষেও জয় চান হেড কোচ পিটার বাটলার। যদিও আগের দেখায় এই মিয়ানমারের কাছে হারতে হয়েছিল বড় ব্যবধানে। বদলে যাওয়া একটি দল, বদলে যাওয়া খেলার ধরন। যেই দলটা একঝাঁক সিনিয়র ফুটবলার বাদ দিয়ে গিয়েছিল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে, সেই দলটার শেষ দেখে ফেলেছিলেন সমালোচকরা। কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে সেই আফিদা ঋতুপর্ণারা নিজেদের প্রথম ম্যাচে দেখিয়েছেন চমক। ইয়াঙ্গুনে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে উড়িয়ে দিয়েছে 7-0 গোলে। এই জয়ের পর নারীদের হাত ধরে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের। তবে সামনে এখনো মিয়ানমার বাধা। র্যাঙ্কিং ও পারফরমেন্সের বিচারে মিয়ানমার বাহরাইন থেকেও শক্তিশালী। বাংলাদেশ থেকে 73 ধাপ এগিয়ে থাকা দলটি নিজেদের প্রথম ম্যাচেই তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে 8-0 গোলে। তাই বাংলাদেশের বিপক্ষেও কিছুটা এগিয়ে থাকবে স্বাগতিকরা, যদিও সেসব ভাবাচ্ছে না বাংলাদেশ হেড কোচ পিটার বাটলারকে। আজকে আমরা এখন প্র্যাকটিস সেশন শেষ করলাম, তো কালকে যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, কোচ আমাদের ইনফরমেশন করবে এবং কালকে আমরা সেভাবে খেলার চেষ্টা করব। তো আশা
করছি একটা ভালো গেম হবে। ব্রিটিশ কোচের অধীনে গত কয়েক মাসে বিল্ড আপ প্লের কৌশল রপ্ত করেছেন আফিদা ঋতুপর্ণারা। আগের যে কোনো ম্যাচ থেকে বাহরাইন ম্যাচে পাস কমপ্লিট রেটও বেশ ভালো ছিল ফুটবলারদের। মিয়ানমারের বিপক্ষে এই আত্মবিশ্বাসটাই ধরে রাখতে চান ফুটবলাররা। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামী কালকের ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করব। 5 বছর আগে সর্বশেষ দেখায় এই মিয়ানমারের কাছে 5-0 গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার স্বাগতিকদের চমকে দেয়ারই সব প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের বদলে যাওয়া নারীরা। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।